ওয়েলকাম এভরিওয়ান। এই লেকচারে আমরা আলোচনা করব অ্যালগরিদম অ্যানালাইসিস নিয়ে। সো ফার্স্ট অফ অল হচ্ছে অ্যালগরিদম জিনিসটা কি? অ্যালগরিদমকে আমরা বলতে পারি যে সাম ওয়েল ডিফাইন্ড স্টেপস টু সলভ এনি প্রবলেম। বাট আমরা যেহেতু কম্পিউটার নিয়ে আলোচনা করতেছি, সো এখানে আমরা বলতে পারি যে এনি কম্পিউটেশনাল প্রবলেম। তো অ্যালগরিদম অ্যানালাইসিস বলতে কি বোঝায়? সো অ্যালগরিদম অ্যানালাইসিস আমাদের মেইনলি হচ্ছে টু প্রেডিক্ট রিসোর্সেস, মানে হচ্ছে আমাদের এই অ্যালগরিদমটা রান করতে বা এই প্রবলেমটা সলভ করতে কি পরিমাণ রিসোর্স লাগতে পারে, সো এটার একটা প্রেডিকশন দেওয়া। তো এখন রিসোর্স কত ধরনের হতে পারে? তো ফার্স্ট অফ অল আমরা যখন একটা অ্যালগরিদম সলভ করব, আমাদের প্রথমেই যেই রিসোর্স একটা আমাদের দরকার সেটা হচ্ছে অবভিয়াসলি টাইম, যে আমাদের এই প্রবলেমটা সলভ হতে কত সময় লাগতেছে। সো এমন যদি হয় আপনার একটা সিম্পল প্রবলেম বা সলভ হতে আমার 1-2 বছর লাগবে, সো এটা কিন্তু আমাদের জন্য ফিজিবল হবে না। সো টাইম আমাদের একটা রিসোর্স যেটা আমাদের মাথায় রাখতে হবে। দেন আপনি যদি চিন্তা করেন, আরেকটা আছে হচ্ছে সাপোজ মেমোরি, মানে এটা সলভ করতে আমাদের কি পরিমাণ স্পেস বা মেমোরি লাগবে, যেহেতু মেমোরি আমাদের ইনফিনিট না। সো এটাও আমাদের মাথায় রাখতে হবে। এছাড়াও কিছু রিসোর্স আরো কাজে লাগতে পারে, যেমন আপনি যদি একটা ওয়েব অ্যাপ্লিকেশনে কাজ করতে থাকেন, সো এখানে আমাদের ডেটা ট্রান্সফারের একটা বিষয় থাকবে। সো আপনার নেটওয়ার্ক অর হচ্ছে ব্যান্ডউইথ, এরকম একটা কিছু হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে, যে আমরা এমন একটা সলিউশন দিব যেটা হচ্ছে আমাদের কম নেটওয়ার্ক ইউজ করে, ব্যান্ডউইথ ইউজ করে। So এটাও একটা আমাদের কনস্ট্রেন্ট হতে পারে। দেন অনেক সময় যখন আমরা সিস্টেম লেভেলে প্রোগ্রামিং করি, তখন হচ্ছে আমাদের এই অ্যালগরিদমটা কতগুলা সিপিইউ রেজিস্টার ইউজ করতেছে, এটাও একটা কনস্ট্রেন্ট হতে পারে। বাট এটা অনলি যখন আপনি সিস্টেম লেভেলে প্রোগ্রামিং করবেন, বাট সবসময় এটা আমাদের খুব একটা ইম্পর্টেন্ট না, কোনো কনস্ট্রেন্ট না। এছাড়াও আপনি যদি লাইক মোবাইল ডিভাইসের জন্য কোনো অ্যাপ্লিকেশন লেখেন, আইওটি বেসড কোনো অ্যাপ্লিকেশন লেখেন, সো দেন ওই ক্ষেত্রে আমাদের পাওয়ার কনজাম্পশন একটা গুড কনস্ট্রেন্ট হতে পারে। সো আমাদের এটাও মাথায় রাখতে হবে যে আমরা এমন একটা সলিউশন দিব যেটা হচ্ছে লেস পাওয়ার কনজিউম করবে। সো এই রিসোর্সগুলো মূলত হচ্ছে আমরা একটা অ্যালগরিদম যখন অ্যানালাইসিস করি, তখন এই রিসোর্সগুলো আমরা মেইনলি চিন্তা করি। বাট অ্যাকচুয়ালি আমরা এই পাওয়ার কনজাম্পশন, নেটওয়ার্ক বা ব্যান্ডউইথ, সিপিইউ রেজিস্টার, এগুলো অনেকটা স্পেশালাইজড ক্ষেত্রে বেশি ইউজ হয়। বাট নর্মালি যে কোনো অ্যালগরিদমের ক্ষেত্রে আমরা প্রাইমারিলি হচ্ছে টাইমটাই অ্যানালাইসিস করি, যে একটা অ্যালগরিদম রান করতে কত টাইম লাগতে পারে, অ্যান্ড দেন হচ্ছে আমরা মেমোরিটা অ্যানালাইসিস করি, যে এই অ্যালগরিদমটা রান করতে আমাদের কি পরিমাণ মেমোরি লাগবে। সো এটাই এই দুইটা হচ্ছে আমাদের মেইন প্রায়োরিটি হবে। আর আমরা যদি এরকম করে আমাদের অ্যালগরিদম গুলা বা আমাদের সলিউশন গুলাকে অ্যানালাইসিস করতে পারি এইসব রিসোর্সের ভিত্তিতে, দেন আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে উইল বি এবল টু সিলেক্ট দ্য বেস্ট অ্যালগরিদম, ফর এনি সার্টেইন সিনারিও। কারণ সব অ্যালগরিদম সব সিনারিওতে বা সব কনস্ট্রেইন্টে বা সব এনভায়রনমেন্টে ভালো কাজ করবে না। বেস্ট অ্যালগরিদম ফর দ্য গিভেন সিনারিও, যেটা আমাদের খুবই একটা ইম্পর্টেন্ট স্কিল, যে রাইট সিনারিওর জন্য রাইট অ্যালগরিদমটা সিলেক্ট করা। সো অ্যালগরিদম অ্যানালাইসিস অ্যাকচুয়ালি খুবই বড় একটা টপিক, বাট আমাদের কোথাও না কোথাও থেকে শুরু করতে হবে। দ্যাটস ওয়াই আমরা যেটা করব, যে ফার্স্টে আমরা একটা অ্যালগরিদম নিব যেটা আমরা অ্যানালাইসিস করব প্রথমে। তো আমরা এই ইন্ট্রোডাকশনটার জন্য ইনসারশন সর্টটা ইউজ করব। আপনারা যদি আমার আগের প্লে লিস্ট গুলো দেখে থাকেন, সেখানে আমরা ইনসারশন সর্ট অ্যালগরিদমটা নিয়ে ডিটেল আলোচনা করেছিলাম। যারা ইনসারশন সর্ট সম্পর্কে কোনো আইডিয়া নেই, তারা আগের ভিডিওটা দেখে নিতে পারেন। সো ইনসারশন সর্টে আমরা যেটা করেছিলাম মেইনলি, যে এরকম একটা অ্যারে থাকতো, যে অ্যারেটাকে আমরা সর্ট করতাম লাইক 5
9, এখানে 15 দিই, 9, 8, 5, 1। সো এরকম একটা আমাদের অ্যারে থাকতো, যেটাকে আমরা হচ্ছে সর্ট করতাম ছোট থেকে বড়, বা এটা অলরেডি বড় থেকে ছোট আকারে আছে, তারপর আমরা ছোট থেকে বড় আকারে সর্ট করতাম। সো এটার আউটপুট হয়তো 1, 5, 8, 9, 15 আর কি। সো এটাকে সর্ট করার জন্য আমরা যে একটা অ্যালগোরিদম দিয়েছিলাম, সেটা কাইন্ড অফ ছিল এরকম যে আমরা এই পুরাটার উপর একটা লুপ চালাবো। সো ফর ইন্টিজার I ইকুয়াল টু 0, I স্মলার দেন n, সাপোজ আমাদের এই টোটাল এর সাইজ হচ্ছে n, and I প্লাস প্লাস। এবং প্রত্যেকবার আমরা যেই কাজটা করতাম, যে আমরা একটা করে এলিমেন্ট সিলেক্ট করতাম, যার এটাকে টেম্পোরারি একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখলাম। এখানে রাখবো হচ্ছে আমাদের, সাপোজ এই অ্যারেটার নাম হচ্ছে a। এখানে আমরা রাখবো হচ্ছে আমাদের এই I নাম্বার এলিমেন্টটাকে। দ্যাট মিনস আমরা এইটাকে সিলেক্ট করব, তারপর এটাকে সিলেক্ট করব, তারপর এগুলোকে আমাদের কারেক্ট পজিশনে বসাবো আর কি। তারপর আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতাম, ইন্টিজার j ইকুয়াল টু কারেন্ট যেই পজিশনে আছি তার এক ঘর বামের থেকে। দেন যতক্ষণ ওই বামের এলিমেন্ট গুলা, যে ওয়াইল, ফার্স্ট অফ অল যতক্ষণ হচ্ছে j এর মান 0 বা এর থেকে বেশি, কারণ j কে তো আমরা বামে একদম বামে চলে যেতে দিতে পারবো না, 0-র বাম পাশে। তো j এর মান 0 এর থেকে বেশি থাকবে, এবং অ্যারে j এর মান যতক্ষণ আমাদের এই টেম্পোরারি ভ্যারিয়েবলটার থেকে বেশি থাকবে, আমরা কি করতাম, যে আমরা অ্যারে j প্লাস ওয়ানে অ্যারে j এর মানটা বসায় দিতাম। দ্যাট মিনস আমরা জাস্ট শিফট করতেছি ডান পাশে, যে j এর মানটা তার ডান পাশের সেলে পাঠায় দিচ্ছি, এবং j এর মান 1 করে কমায় দিচ্ছি। ফাইনালি সব শেষ হয়ে গেলে আমরা হচ্ছে সিম্পলি অ্যারে j প্লাস ওয়ানে আমাদের টেম্পোরারি ভ্যারিয়েবলটা বসায় দিই। এটা ছিল হচ্ছে আমাদের ইনসারশন অ্যালগোরিদমের কোড। সো এই অ্যালগোরিদমটাকে আমরা এখন হচ্ছে অ্যানালাইসিস করব। আর অ্যানালাইসিস বলতে যেটা বোঝায়, যে মেইনলি আমরা এটাকে দেখবো যে এটা রান করতে কি পরিমাণ সময় আমাদের লাগতে পারে। তো ফার্দার কোনো অ্যানালাইসিসে যাওয়ার আগে আমরা যে জিনিসটা একটু ফিক্স করে নিতে চাই, সেটা হচ্ছে যে আমরা যেই প্রোগ্রামটাতে আমরা রান করবো কোনোটা কোনো কম্পিউটারে, বাট এক একটা কম্পিউটারে আপনার সিপিইউ, মেমোরি, র্যাম এক এক রকম হতে পারে। সো আমাদের একটা কনসিস্টেন্ট একটা মডেল দরকার। সো আমরা এই অ্যানালাইসিসের জন্য যেটা ইউজ করব, সেটা হচ্ছে আমরা অ্যাজিউম করে নিব যে আমাদের কম্পিউটারে জাস্ট একটাই সিপিইউ আছে, 1 সিপিইউ। আর এর ফলে যেটা হবে, যে কোনো প্যারালাল এক্সিকিউশন হবে না। লাইক আমাদের এই প্রত্যেকটা কোড হচ্ছে একটার পর একটা সিকুয়েন্সিয়ালি রান হবে। এমন না যে আমাদের এই দুইটা কোড একই সাথে রান হয়ে গেল, কারণ আমাদের একটাই সিপিইউ। সাপোজ এখানে থ্রেডিং এর কোনো অপশন নাই, বা মাল্টি প্রসেসিং এর কোনো অপশন নাই। সো দ্যাট মিনস ইচ লাইন উইল এক্সিকিউট ওয়ান আফটার অ্যানাদার। কারণ যদি আমাদের প্যারালাল প্রসেসিং এর আবার আমরা সিস্টেম রাখতাম, তো আমাদের আননেসেসারি অনেক কমপ্লিকেটেড হয়ে যেত। তো এটা আমরা প্রথমে অ্যাজিউম করে নিচ্ছি যে আমরা 1 সিপিইউ ইউজ করব। দেন আমরা যেটা ইউজ করব, যে আমাদের মেমোরির জন্য যেটা থাকবে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বা র্যাম। আর এই র্যান্ডম অ্যাক্সেস মেমোরিতে আমরা যে কনসেপ্টটা ইউজ করব, সেটা হচ্ছে আমরা ধরে নিব যে প্রত্যেকটা ইনস্ট্রাকশন আপনার সেম অ্যামাউন্ট অফ টাইম লাগবে। তো এখন ইনস্ট্রাকশন আমাদের কি কি হতে পারে? সো নর্মালি আপনারা যদি র্যামের ইনস্ট্রাকশনের কথা চিন্তা করেন, কমনলি আমাদের কিছু আছে, যেমন অ্যাডিশন, সাবট্রাকশন, এই ছোট ছোট যেই আমাদের ইনস্ট্রাকশন গুলো আছে, লাইক মাল্টিপ্লিকেশন, দেন হচ্ছে আমাদের রিমাইন্ডার যেটা আছে সেটা। দেন হচ্ছে আমাদের কিছু লাইক ডেটা অ্যাক্সেসের কিছু ইনস্ট্রাকশন আছে, যেমন আপনি কোনো একটা ডেটা লোড করবেন,
লোড লোড মিনস হচ্ছে আপনি একটা ডেটা অ্যাক্সেস করবেন, কোনো একটা ভ্যারিয়েবলের ডেটা অ্যাক্সেস করবেন বা সেটাকে আপনি স্টোর করবেন। দ্যাট মিনস হচ্ছে আপনি একটা ভ্যারিয়েবলে কিছু ভ্যালু অ্যাসাইন করবেন, বা আপনি একটা ভ্যারিয়েবলের ভ্যালুটাকে কপি করবেন বা রিঅ্যাসাইন করবেন। সো এই জিনিসগুলোকে আমরা কনস্ট্যান্ট টাইম বা সেম অ্যামাউন্ট অফ টাইম ধরে নিব আমাদের এই কারেন্ট র্যাম মডেলে। দেন আরো কিছু, যেমন হচ্ছে আপনার ইফ এলস ব্রাঞ্চিং যেই জিনিসটা আছে, এটাও আমাদের কনস্ট্যান্ট টাইম বা সেম টাইম ধরে নিব। সবকিছু আমরা সেম টাইম ধরে দিব। বা আপনি একটা ফাংশন কল করলেন, সো এই ফাংশনটা শুরু হওয়ার জন্য যে টাইমটা লাগে বা স্ট্যাকে যাওয়ার জন্য যে টাইমটা লাগে, অথবা ফাংশনের ভ্যালু রিটার্ন করতে যে টাইমগুলো লাগে, তো এগুলোকে আমরা হচ্ছে কনস্ট্যান্ট বা সেম অ্যামাউন্ট অফ টাইম ধরে নিব সবগুলাকেই। সো আমরা জেনারিক ভাবে আমরা যেটা বলতে চাচ্ছি যে ইচ ইনস্ট্রাকশন টেকস সেম অ্যামাউন্ট অফ টাইম। এবং টিপিক্যালি এগুলো হচ্ছে আমাদের কনস্ট্যান্ট বা মুহূর্তের মধ্যে এগুলো হয়ে যাবে বলে আমরা ধরে নিচ্ছি। বাট সব কম্পিউটারে যেটা সেম হবে তাও না। এখন একটা বিষয় আছে যে আপনি যদি এগুলো আমরা অ্যাজিউম করে নিচ্ছি সব জায়গায় যে থাকবে তা না। এখন আপনি যদি অ্যাজিউম করে নেন যে আপনার র্যাম মডেলে একটা ইনস্ট্রাকশন আছে সোল্ড, এবং এটাও আপনার কনস্ট্যান্ট টাইমে হয়ে যায়, তাহলে কিন্তু আবার হবে না। কারণ আমরা তো এটাকে অ্যানালাইসিস করতেছি, এবং সোর্ট অ্যাকচুয়ালি এরকম আনরিয়ালিস্টিক যে আপনার কনস্ট্যান্ট টাইমে আপনার একটা অ্যারেকে আপনি সর্ট করে দিবেন। সো এইটা আবার অ্যাজিউম করলে হবে না, এত বেশি অ্যাজিউম করা যাবে না। আমরা আমাদের অ্যাজাম্পশনটাকে একটা মিনিমাম লেভেলে রাখবো। সো আপাতত হচ্ছে আমরা এই জিনিসগুলা অ্যাজিউম করে যে আমরা একটা সিপিইউ ইউজ করব। সো কোনো প্যারালাল এক্সিকিউশন হবে না, প্রত্যেকটা লাইন পর পর এক্সিকিউট হবে। আর আমাদের যে র্যাম বা মেমোরি মডেলটা আমরা অ্যাজিউম করতেছি, সেখানে হচ্ছে আমরা এই ছোট ছোট যেসব ইনস্ট্রাকশন গুলো আছে, লাইক এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, রিমাইন্ডার, এইসব ম্যাথমেটিক্যাল অপারেশন যেগুলো আছে, তারপর ডেটা ভ্যারিয়েবলের ডেটা অ্যাসাইন করা, অ্যাক্সেস করা বা মুভ করা, কপি করা, তারপরে নর্মাল ফাংশন কল বা ইফ এলস, এই ফর লুপ বা যেগুলোই বলেন, এইসব হচ্ছে আমরা ধরে নিব যে সেম অ্যামাউন্ট অফ টাইম লাগে। দেন আমরা যেটা করব যে যে কোনো ধরনের কমপ্লিকেটেড মডেলগুলো অ্যাভয়েড করার চেষ্টা করব। যেমন লাইক মেমোরিতে আমাদের কোনো ক্যাশে থাকবে না, বা কোনো ভার্চুয়াল মেমোরিও আমরা এখানে ইউজ করব না, যেগুলো হচ্ছে আমাদের অ্যালগরিদমকে স্পিড আপ করতে পারে। তো এইসব এক্সট্রা কমপ্লিকেটেড জিনিসগুলোর মধ্যে আমরা যাব না। তারপরে হচ্ছে কিছু ইনস্ট্রাকশন আছে যেগুলো একটু আহ, আহ, কি বলবো, আপনার আপনার ইনস্ট্রাকশনের টাইমটা গেস করা একটু ডিফিকাল্ট। ফর এক্সাম্পল, আমি যদি এরকম একটা দিই যে এক্সপোনেনসিয়েশন এক্স টু দি পাওয়ার এন, তো এখানে যদি আপনার এন যদি আপনার পাওয়ার অফ 2 হয়, তাহলে এটা হচ্ছে আপনার কনস্ট্যান্ট টাইমে হয়ে যাবে থ্রু হচ্ছে আপনার লেফট শিফট অপারেটর। কারণ এটা একটা ইনস্ট্রাকশন যেটা আমাদের র্যাম প্রোভাইড করে। বাট এন যদি আপনার অড হয়, সরি, পাওয়ার অফ 2 না হয়, দেন হচ্ছে আপনার এটাতে একটু এক্সট্রা টাইম লাগবে। সো এরকম ক্ষেত্রে এই যে ডিটেল গুলা ইনস্ট্রাকশনের, এত ডিটেলে আমরা যাব না। আমরা সবকিছু খুব সিম্পল রাখার চেষ্টা করবো। আমরা ধরে নিব, যদি ইনস্ট্রাকশন সেট এটাকে আমরা ধরেই নিই, দেন আমরা জাস্ট ধরে নিব যে এটার আপনার কনস্ট্যান্ট টাইম লাগবে। সো কোনটার পাওয়ার 2 হলে কি হবে না হবে, সো এত এত ডিটেলে আমরা যাব না। তো এই ইনফরমেশন গুলা মাথায় রেখে আমরা আমাদের ইনসারশন সর্টের অ্যানালাইসিসে চলে যাব। বাট তার আগে আমরা কিছু জিনিস আবার একটু খেয়াল করে নিই, যে এই যে আমরা একটা ইনসারশন সর্টের কোড বা সিউডো কোড যেটাই বলেন লিখলাম, এই কোডটা রান হতে কত টাইম লাগবে, আমরা টাইমটা অ্যানালাইসিস করতে যাচ্ছি। বাট একটা প্রোগ্রাম রান হওয়ার জন্য কি পরিমাণ টাইম লাগবে সেটা ডিপেন্ড করে অনেক কিছুর উপর। যেমন ফার্স্ট অফ অল হচ্ছে আপনি কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ইউজ করছেন। তো এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, কারণ সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনার সেম লেভেলের ফাস্ট না। তো এটা আমাদের ফার্স্ট একটা ক্রাইটেরিয়া। দেন হচ্ছে আবার আপনি ওই সেম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেরই কোন কম্পাইলার বা ইন্টারপ্রেটার ইউজ করবেন। তো এটার উপর ভিত্তি করে কিন্তু একটু চেঞ্জ হতে পারে। সবাই একভাবে অপটিমাইজ করবে না আপনার এই কোডগুলাকে। দেন আবার হচ্ছে আপনি একটা সলিউশন লিখছেন, সো এই সলিউশন লেখার সময় আপনি যদি কোনো থার্ড পার্টি লাইব্রেরি ইউজ করে থাকেন, সো সেটাও আপনার হয়তো আপনি এক জায়গায় একটা লাইব্রেরি ইউজ করবেন, আরেক জায়গায় আরেক
অন্য কারোর লাইব্রেরি ইউজ করবেন বা অন্য কোনো ইমপ্লিমেন্টেশন ইউজ করবেন, এটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। দেন হচ্ছে পার্টিকুলারলি আপনি কিভাবে আপনার সলিউশনটাকে ইমপ্লিমেন্ট করবেন। সো আপনার কোডিং স্কিলটাও এখানে ম্যাটার করে। সো আপনি এমন হতে পারে কোনো ল্যাঙ্গুয়েজের জন্য কিছু স্ট্রাকচার ওয়ে আছে যেটা হচ্ছে মোর অপটিমাইজ, বাট আপনি কোড করলেন আরেকভাবে। সো সবকিছু সেম থাকলেও জাস্ট এই কারণে আপনার রানিং টাইমের একটা হেরফের হতে পারে। দেন যদি আমরা আরো চিন্তা করি, আমাদের একটা প্রোগ্রাম ধরেন আপনার উপরে 4টাই সব সেম আছে, বাট আপনি সেম প্রোগ্রামটাকে যদি ডিফারেন্ট টাইমে রান করেন ডিপেন্ডিং অন দ্য ব্যাকগ্রাউন্ড টাস্ক, লাইক আপনার কম্পিউটারে কি কি ব্যাকগ্রাউন্ড প্রোগ্রাম চলছে এটার উপর ডিপেন্ড করেও কিন্তু আপনার রানিং টাইমে চেঞ্জ আসতে পারে। হয়তো কোনো সময় আপনার প্রচুর মেমোরি অন্য কাজে ইউজ হচ্ছিল, সো আপনার প্রোগ্রাম খুব একটা মেমোরি পাচ্ছিল না বা সিপিইউ সাইকেল পাচ্ছিল না, সো এখানে একটু স্লো ছিল, বা পরের বার আবার ফাস্ট ছিল। সো এগুলোর উপর ভিত্তি করেও কিন্তু ভ্যারি হয়। আর ফাইনালি যেই জিনিসটার উপর ভিত্তি করে রানিং টাইম ভ্যারি হতে পারে সেটা হচ্ছে আমাদের ইনপুট সাইজ। তো এটা অবভিয়াস যে আপনার 5টা নাম্বার সর্ট করতে যে সময় লাগবে 5,000টা নাম্বার সর্ট করতে তার থেকে বেশি সময় লাগবে। সো ইনপুটের সাইজের উপর ডিপেন্ড করে আপনার অবভিয়াসলি রানিং টাইম চেঞ্জ হবে। আবার ইনপুটের যদি আপনার একটা স্টেট চিন্তা করেন, যে ইনপুট স্টেট, যে আপনার ইনপুটটা বর্তমানে কোন স্টেটে আছে, মানে এটা একটু ভেগ, বাট সোর্টিং এর ক্ষেত্রে এরকম চিন্তা করতে পারেন যে আপনার ইনপুটটা কি অলরেডি সোর্টেড কি সোর্টেড না। যদি আপনার ইনপুটটা অলরেডি সোর্টেড থাকে তাহলে অনেক অ্যালগোরিদম হচ্ছে কোনো রানিং টাইম খুবই ফাস্ট হবে, মানে আর কিছু চেকই করবে না। বাট যদি আপনার অপোজিট ভাবে সোর্টেড থাকে তখন অনেক বেশি কাজ করা লাগবে। সো এই বোথ ইনপুট সাইজ এবং ইনপুট স্টেটের উপর ভিত্তি করেও কিন্তু আমাদের রানিং টাইমের হেরফের হতে পারে। বাট দেখেন, আমরা উপরের 1 থেকে 5 পর্যন্ত যে আমাদের ক্রাইটেরিয়া গুলো আছে এটা কিন্তু আমাদের মেজার করা খুবই ডিফিকাল্ট। মানে এটা যদি আমরা মেজার করতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে, আমাদের এই প্রোগ্রামটাকে এই বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কম্পাইলার, লাইব্রেরি প্লাস হচ্ছে বিভিন্ন সিচুয়েশনের সময়ে রান করে দেখে একটা এভারেজ সময়টা হচ্ছে আমাদের ক্যালকুলেট করা লাগবে। সো দ্যাট মিনস এই জিনিসগুলোর দিকে আমরা যাব না। আমরা যেটা এগুলোকে আমরা ধরে নেব কনস্ট্যান্ট, যে সব জায়গায় সেম ধরে নিব। বাট আমরা যেটা বের করতে চাবো যে আমাদের রানিং টাইমটা কিভাবে চেঞ্জ হয় এই ইনপুটের উপর ভিত্তি করে। তো আমাদের মেইন ফোকাস থাকবে হচ্ছে ইনপুটের চেঞ্জের সাথে আমাদের রানিং টাইমটা কম বেশি কিভাবে হচ্ছে সেইটা বের করা। সো তার আগে আমরা হচ্ছে একটু ইনপুটটা নিয়ে আলোচনা করি, কারণ ইনপুট অনেক অ্যালগোরিদমে অনেক ধরনের হতে পারে। এই জিনিসটাকে আমাদের একটু ক্লিয়ার হওয়া দরকার যে কি কি ধরনের ইনপুট হতে পারে এবং সেটাকে আমরা কিভাবে অ্যাড্রেস করব। তো আমাদের এই কারেন্ট এক্সাম্পলে দ্যাট মিনস এখানে আমরা সর্ট করতে চাচ্ছি কতগুলা নাম্বারকে। এইখানে ইনপুট সাইজ বলতে অ্যাকচুয়ালি বোঝাবে হচ্ছে আপনার নাম্বার অফ এলিমেন্টস অর নাম্বার অফ আইটেমস ইন দ্য অ্যারে। মানে যে অ্যারেটাকে আমরা সর্ট করব সেখানে কতগুলো এলিমেন্ট আছে সেটাই আমাদের ইনপুট সাইজ হবে। আবার ধরেন আপনি একটা মাল্টিপ্লিকেশন অ্যালগোরিদম লিখবেন যেখানে আপনি 2টা নাম্বারকে মাল্টিপ্লাই করবেন আর এক্সপোনেন্ট নিবেন। তো এরকম যদি একটা এই টাইপের যদি অ্যালগোরিদমের কথা ধরেন, তো এখানে আমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হবে হচ্ছে সেটা টোটাল নাম্বার অফ বিটস। টোটাল নাম্বার অফ বিটস মানে যে দুইটা ইন্টিজার বা যে দুইটা আপনি নাম্বারকে মাল্টিপ্লাই করবেন তার কতগুলা বিট আছে, সেটা আমাদের ইম্পর্টেন্ট হবে। আবার কিছু কিছু অ্যালগোরিদম আছে যেখানে আমাদের মাল্টিপল ইনপুট সাইজ রাখতে হবে, যেমন হচ্ছে আমাদের গ্রাফের ক্ষেত্রে। কারণ দেখেন গ্রাফের ক্ষেত্রে আমাদের হচ্ছে নাম্বার অফ নোডস, নাম্বার অফ নোডস শুধু এইটাই কিন্তু ইম্পর্টেন্ট না, আমাদের হচ্ছে নাম্বার অফ এজেসও হচ্ছে ইম্পর্টেন্ট। সো দ্যাট মিনস এই ক্ষেত্রে আমাদের দুইটা দুইটারই আমাদের হিসাব রাখতে হবে ইনপুট সাইজের জন্য। সো এরকম করে বিভিন্ন টাইপের অ্যালগোরিদমের ক্ষেত্রে আমাদের ইনপুট সাইজের কনসেপ্টটা ডিফারেন্ট ডিফারেন্ট হতে পারে। সো এই জিনিসটা আমাদের জাস্ট একটু মাথায় রাখতে হবে। আর ফাইনালি রানিং টাইম বলতে আমরা যে জিনিসটা এখন বুঝাবো সেটা হচ্ছে এরকম যে নাম্বার অফ instructions and data access required for n inputs.
মেইনলি হচ্ছে এটা যেটা বোঝাচ্ছি যে ধরেন সোর্ট অ্যালগরিদমের ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন যে এই n সংখ্যক ইনপুটকে, যেমন এখানে আমাদের n এর মান হচ্ছে 1 2 3 4 5, সো এখানে আমাদের n ইকুয়াল টু হচ্ছে 5। সো এই n সংখ্যক এলিমেন্ট বা আইটেমকে সর্ট করতে আমাদের কতগুলো ইনস্ট্রাকশন অর ডেটা অ্যাক্সেস দরকার পড়বে, এটাকেই বলবো হচ্ছে আমরা রানিং টাইম, যে এই কতগুলা ইনস্ট্রাকশন বা ডেটা অ্যাক্সেস আমাদের পারফর্ম করতে হবে n সংখ্যক ইনপুটকে সর্ট করার জন্য। সো দ্যাট মিনস আমাদের রানিং টাইমটা আমরা ডিফাইন করব হচ্ছে ইনপুট সাইজের উপর ভিত্তি করে। আর এর আগে আমরা র্যাম মডেল থেকে বা আমাদের কিছু অ্যাজাম্পশন থেকে যেটা দেখছি, যে আমরা ধরে নেব যে প্রত্যেকটা ইনস্ট্রাকশনই ইন্ডিভিজুয়ালি, প্রত্যেকটা ইনস্ট্রাকশন রান হইতে আমাদের একটা কনস্ট্যান্ট অ্যামাউন্ট অফ টাইম লাগে। আমি ধরে নিব যে 1 ইউনিট টাইম লাগবে। সো এটা অ্যাকচুয়ালি ঠিক না। মানে ফর এক্সাম্পল বিভিন্ন কারণে এটা চেঞ্জ হতে পারে। যেমন যদি আপনি জাস্ট এই লাইনটার কথাই ধরেন, যে এখানে আমরা একটা ডেটা অ্যাক্সেস করতেছি, এখানে আমরা একটা ডেটা অ্যাক্সেস করে সেটার মান আবার 1 কমাচ্ছি। সো এখানে কিন্তু যদি আপনি লজিক্যালি চিন্তা করেন, ২ টা এটলিস্ট ৩ টা এখানে ইনস্ট্রাকশন হচ্ছে। ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের এই i ভ্যারিয়েবলটার মান অ্যাক্সেস করা হচ্ছে। দেন হচ্ছে আমাদের একটা সাবট্রাকশন হচ্ছে। দেন এটার রেজাল্টটা আবার যে ভ্যালুতে অ্যাসাইন করা হচ্ছে। সো কাইন্ড অফ এখানে আমাদের ৩ টা ইনস্ট্রাকশন হচ্ছে। সো এইটার সংখ্যা বা টাইম এটার টাইমের সমান অ্যাকচুয়ালি হবে না। বাট টু কিপ থিংস সিম্পল, আমরা এই এত ডিটেইলে যাচ্ছি না। আমরা জাস্ট এভাবে চিন্তা করব যে প্রত্যেকটা লাইন বা প্রত্যেকটা স্টেটমেন্ট আমাদের রান হইতে একটা কনস্ট্যান্ট অ্যামাউন্ট অফ টাইম লাগে। বাট আপনারা ভিতরে ভিতরে জানেন যে একদম কনস্ট্যান্ট লাগে না, একটু ডিফারেন্স আছে। বাট ওই ডিফারেন্সটা আমাদের কাছে আপাতত ইম্পর্টেন্ট না। সো এই দিক থেকে চিন্তা করে আমরা ধরে নিব যে এই বোথ আমাদের এই যে লাইনগুলা, এই লাইনগুলা রান হইতে আমাদের কাইন্ড অফ সেম টাইম লাগবে, এবং এই সেম টাইমটাকে আমরা হচ্ছে কনস্ট্যান্ট বা 1 ইউনিট অফ টাইম ধরে নিচ্ছি। তো এনিওয়ে, সো আমরা আমাদের এই ইনসারশন সোর্ট অ্যানালাইসিস করার জন্য, বা টিপিক্যালি যে কোনো অ্যালগোরিদম যেটা আমরা ভবিষ্যতে অ্যানালাইসিস করব, সবগুলোর জন্য অ্যানালাইসিস করার জন্য আমরা শুরুতে যেটা করব, যে প্রত্যেকটা লাইন কতবার রান হবে আমার এই টোটাল অ্যালগোরিদমে, সেই জিনিসটা আমরা ফার্স্টে খুঁজে বের করব। তো আমরা যেহেতু আমাদের র্যাম হচ্ছে একটা সিকোয়েন্স, বা সিপিইউতে কোনো মাল্টি প্রসেসিং নাই, সো সব কোড সিকোয়েন্সিয়ালি একটার পর একটা রান হবে। সো আমরা একদম ইনসারশন সোর্টের আমাদের 1 নাম্বার লাইন থেকে শুরু করি। তো 1 নাম্বার লাইনে দেখেন আমাদের এই লাইনটা কতবার রান হবে। সো এখানে আমরা লুপ চালাচ্ছি i ইকুয়াল টু 0 থেকে i স্মলার দেন n পর্যন্ত। সো এখানে আমাদের n এর মান হচ্ছে 5। সো লুপ চলবে হচ্ছে আপনার i এর মান 0 1 2 3 4, দ্যাট মিনস হচ্ছে 4 পর্যন্ত চলবে। সো দ্যাট মিনস 5 বার লুপ চলবে, বাট অ্যাকচুয়ালি এখানে 6 বার লুপ চলবে, কারণ i এর মান 5 হবে একবার। সো i এর মান যখন 5 হবে তখন তো আপনার এই কন্ডিশনটাতে বাধা পড়ে যাবে। সো দ্যাট মিনস এখানে আমাদের রান হবে হচ্ছে 5 বার। পঞ্চম বারে যায় এই লুপটার চলবে না, বাট এনিওয়ে আপনার 5 বারই রান হবে ঘুরে ফিরে। সরি, অ্যাকচুয়ালি 6 বার রান হবে। সো আচ্ছা, এটা একটু ক্লিয়ার করে দিই আমরা, যে প্রথমে রান হবে i ইকুয়াল টু 0, দেন হচ্ছে 1, দেন হচ্ছে 2, দেন হচ্ছে 3, দেন হচ্ছে 4, তারপরে 5 পর্যন্ত আসবে, i এর মান 5 হবে। 5 হওয়ার পর হচ্ছে এই কন্ডিশনে বাধা পড়বে। সো দ্যাট মিনস এই লাইনটা আপনার ম্যাক্সিমাম রান হবে হচ্ছে 1 2 3 4 5 6 বার। দ্যাট মিনস n+1 বার। তো আপনার যতগুলা এলিমেন্ট আছে ততবার তো রান হবেই, এক্সট্রা একবার বেশি রান হবে। তো ওই সময় যায় হচ্ছে আমার এই কন্ডিশনটাতে হচ্ছে ফলস ইভালুয়েট হবে, দেন হচ্ছে আমরা লুপ থেকে বের হয়ে যাবো। সো আমরা ধরে নিতে পারি যে এটা n+1 বার রান হবে। দেন আমরা সেকেন্ড লাইনে আসি, যে টেম্পোরারি ai। সো এইটা দেখেন আমাদের যদি n+1 বার রান হয়, n+1 তম বারে যায়, দ্যাট মিনস যখন i এর মান 5 হবে তখন কিন্তু আর ভিতরের কোডগুলো এক্সিকিউট হবে না, কারণ তখন এই কন্ডিশনটা ফলস হয়ে যাবে। সো দ্যাট মিনস আমাদের এই ভিতরের এই লাইনটা রান হবে n বার। যেহেতু প্রত্যেকটার উপর আমরা লুপ চালাচ্ছি, সো যতগুলো এলিমেন্ট আছে ততবার রান হবে। এবং এই লাইনটাও, সেকেন্ড লাইনটাও আমার রান হবে হচ্ছে n সংখ্যক বার। কারণ প্রত্যেকবার লুপ চললে আমরা প্রথম এলিমেন্টটাকে হচ্ছে টেম্পোরারি ভ্যারিয়েবলের মধ্যে রাখবো, মানে i তম এলিমেন্টটাকে টেম্পোরারি ভ্যারিয়েবলের মধ্যে রাখবো, তারপরে j এর মান 1 কমাবো। সো এটা প্রত্যেকবারই রান হবে, আমাদের প্রত্যেকটা এলিমেন্টের জন্যই হবে। দেন আমরা আহ, এই লাইন দুইটাতে আসি। তাহলে এখানে 3টা লাইন আছে আমাদের। এই জে মাইনাস মাইনাসটা হচ্ছে আমাদের এর ভিতরে থাকবে।
তো এইখানে একটু আমাদের সিনারিও চিন্তা করতে হবে। তো আমরা প্রথমে চিন্তা করি আমাদের কারেন্ট যেই স্টেটটা আছে, ইনপুটের যে স্টেটটা আছে আমাদের অ্যারেতে। তো দেখেন এটা একদম আমাদের অপোজিট ভাবে সাজানো আছে, বড় থেকে ছোট, বাট আমরা সাজাতে যাচ্ছি তো ছোট থেকে বড়। সো এইখানে আমাদের ভিতরের লুপটা কতবার চলবে? দেখেন এখানে ভিতরের লুপ অ্যাকচুয়ালি কি করতেছে, যে যতক্ষণ জে এর মান 0 বা এর থেকে বড় এবং অ্যারে জে এর মান টেম্পোরারি থেকে বড়, ততক্ষণ হচ্ছে আমাদের এই দুইটা কাজ আমরা করতেছি। সো ইসেনশিয়ালি আমরা যেটা করতেছি যে দেখেন শুরুতে যখন আই এর মান 0, আমরা এখানে একটু ট্র্যাক রাখি আই এর মান কত, মানে আই এর মানের জন্য যে কতবার রান হচ্ছে এটা আমরা একটু ট্র্যাক রাখি এখানে। সো আই এর মান যখন 0, সো আমরা যেটা করব যে জে এর মান হবে হচ্ছে -1, এই লাইনে আসলে আর কি। আর এই কন্ডিশনে হচ্ছে সেটা বাধা পড়ে যাবে, কারণ জে এর মান হচ্ছে -1, সো আমাদের এই ভিতরের লাইনটা একবারও রান হবে না। অথবা আপনারা ধরতে পারেন একবার রান হবে, কারণ হচ্ছে জাস্ট এটা চেক করতে হইলেও তো এই লাইনটা একবার রান হবে। সো অ্যাকচুয়ালি এইটা আমরা মুছে দিই। তো দ্যাট মিনস আমরা এই লাইনটার কথা ধরতেছি যে জে এর মান যখন 0, তখন এইটা একবার রান হবে। আর হচ্ছে ভিতরের কোডগুলা একবারও রান হবে না, কারণ এইটা একবার রান হয়ে আপনার ফলস ইভালুয়েট হবে, সো ভিতরের গুলা তো রান হবেই না। সো আমরা ধরে নিতে পারি যে আই এর মান যখন 0, তখন এইটা 0 বার, সরি এইটা 1 বার ইভালুয়েট হবে ওয়াইল লুপটা, আর ইনসাইড ওয়াইল লুপ ইভালুয়েট হবে না। ইনসাইড লুপে আমাদের হচ্ছে কিচ্ছু ইভালুয়েট হবে না। ভালো কথা। তারপরে আই এর মান 1 হবে, সো দ্যাট মিনস আমরা এই 9 নাম্বারে থাকবো। তখন হচ্ছে জে এর মান 0 হবে, সো দ্যাট মিনস এইটা একবার ইভালুয়েট হইলো, হওয়ার পর এবং জে এর মান যেহেতু অ্যারে জে এর মান যেহেতু টেম্পোরারি থেকে বড়, সো ভিতরের গুলাও হচ্ছে ইভালুয়েট হবে। সো দ্যাট মিনস অ্যারে জে প্লাস 1 হবে হচ্ছে অ্যারে জে প্লাস 1 হবে হচ্ছে 15। জে এর মান 1 কমবে, বর্তমানে 0 ছিল, জে এর মান 1 কমবে, সো জে এর মান হবে হচ্ছে -1। সো তারপর আবার ওয়াইল লুপ, এখানে আবার হচ্ছে আমরা একবার ইভালুয়েট করব। সো দ্যাট মিনস ওয়াইল লুপের এটা ইভালুয়েট হলো 2 বার, আর ইনসাইডের ভিতরে ইভালুয়েট হলো হচ্ছে একবার, কারণ যখন -1 হবে তখন আবার আমরা এই ওয়াইল লুপ থেকে বের হয়ে যাব। তারপর আমাদের এই লাইনটা যখন রান করব, তো এখানে হচ্ছে আপনার 9টা এখানে চলে আসবে। এগেইন যারা ইনসারশন সর্ট সম্পর্কে আইডিয়া নাই, আমি সাজেস্ট করব আমার সর্টিং অ্যালগরিদমের প্লেলিস্ট থেকে ইনসারশন সর্টটা আগে ভালো মতো দেখে আসলে, তাহলে হচ্ছে আমাদের এটা অ্যানালাইসিস করা খুব ইজি হয়ে যাবে। তো একইভাবে যখন আমরা আই এর মান 2 হবে, সো দ্যাট মিনস আমরা এই 8 নাম্বার এলিমেন্টে আছি এখন। সো এখানে হচ্ছে আপনার জে এর মান হবে হচ্ছে 2 - 1 মানে হচ্ছে 1 থেকে। সো প্রথমে আমাদের এই ওয়াইল লুপটা একবার ইভালুয়েট হবে, আমরা দেখবো জে এর মান তো 0 থেকে বড়, এবং এইটাও ইভালুয়েট হবে, কারণ অ্যারে জে এর মান হচ্ছে 15, যেটা হচ্ছে টেম্পোরারি 8 থেকে বড়। সো দ্যাট মিনস এই ভিতরের কোড দুইটা রান হবে। সো এই ভিতরের কোড দুইটা রান হলে যেটা হবে, 15 যাবে হচ্ছে, সরি 8-এর জায়গায় বসবে হচ্ছে 15। তারপরে জে এর মান 1 কমবে, জে এর মান 1 কমলে আবার আপনার হবে হচ্ছে 0। সো এখন 0-র সাথে তুলনা করে দেখবো এটা তো টেম্পোরারি থেকে বড়, সো আপনার এই 9 যাবে হচ্ছে এইখানে, মানে ভিতরের লুপটা আরেকবার রান হইলো। তারপরে হচ্ছে জে এর মান আরো 1 কমবে, -1 হবে। সো তারপর আবার ওয়াইল লুপে চেক করতে যাব, তারপরে এখানে আমাদের ফলস হয়ে যাবে। সো দ্যাট মিনস ওয়াইল লুপের মান আমাদের 3বার রান হইলো, বা এই লাইনটা আমাদের 3বার রান হইলো, আর ইনসাইডের লুপটা আমাদের 2বার রান হইলো। তারপর হচ্ছে অ্যারে জে প্লাস 1-এ আমরা টেম্পোরারি ভ্যারিয়েবলটাকে রেখে দিব 8। দেন আমাদের আয়ের মান আবার হচ্ছে 1 বাড়বে, অর্থাৎ 0 1 2 3 হবে। সো দ্যাট মিনস আমরা এখন এইটাকে নিয়ে কাজ করব। এখানেও দেখেন 5 তো হচ্ছে আপনার সবচেয়ে ছোট সোফার। সো দ্যাট মিনস আমরা হচ্ছে জে এর মান হবে হচ্ছে এখানে 2। সো জে এর মান যাবে হচ্ছে 2 1 0 -1 পর্যন্ত। দ্যাট মিনস ওয়াইল লুপটা আমাদের 4 বার ইভালুয়েট হবে, আর ভিতরের লুপটা ইভালুয়েট হবে 3 বার, কারণ হচ্ছে 15 যাবে এইখানে, 9 যাবে এখানে, 8 যাবে এখানে। সো দ্যাট মিনস 15 9 8 ডান পাশে শিফট হয়ে যাবে, 15 9 8। সো এটা হচ্ছে আমাদের 3বার রান হবে ভিতরে, আর ফাইনালি যে এই লাইনটাতে আসলে আমাদের এইখানে হচ্ছে 5 বসে যাবে।
দেন আমরা হচ্ছে i এর মান যখন 4 হবে, সো তখন আমাদের এই এলিমেন্টটা নিয়ে কাজ করব। সো j এর মান হবে হচ্ছে 3। সো দ্যাট মিনস আমরা j এর মান ইভালুয়েট হবে 3 তে একবার, 2 তে একবার, 1 এ একবার, 0 তে একবার, আর -1 এ গেলে তো আপনার বন্ধ হয়ে যাবে। সো আপনার টোটাল 5 বার ইভালুয়েট হবে হচ্ছে আমাদের while লুপের এই লাইনটা। সো আর ভিতরে আমাদের চেঞ্জ শিফট হবে হচ্ছে 4টা এলিমেন্ট। এককে হচ্ছে তার কারেক্ট পজিশনে বসানোর জন্য 15, 9, 8, 5 সবগুলাকে হচ্ছে ডান পাশে বসাইতে হবে, মানে শিফট করতে হবে এক ঘর। তো 15, 9, 8, 5, 15, 9, 8, 5 ডানে শিফট হবে, 15, 9, 8, 5। সো দ্যাট মিনস এই শিফট অপারেশন আমাদের 4 বার হইলো। আর ফাইনালি এই যে এই লাইনটাতে আসলে এই 1টাকে আমরা এখানে দিয়ে দিব। দ্যাট মিনস ভিতরে আমাদের 4 বার, এই ভিতরের কোড দুটো আমাদের 4 বার এক্সিকিউট হইলো। তো এখন যদি আমরা একটা প্যাটার্ন খেয়াল করি, আমাদের i এর মান 4 পর্যন্ত ছিল, যেহেতু আমাদের 5টা এলিমেন্ট ছিল, i এর মান 4 পর্যন্ত ছিল। সো আমাদের যদি n সংখ্যক এলিমেন্ট থাকে, দেন দেখেন আমাদের while লুপটা এক্সিকিউট হবে 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 এরকম করে n+1 পর্যন্ত। সবকিছুর আমাদের সামেশন নেওয়া লাগতো। এবং এই আমরা জানি একটা স্বাভাবিক সংখ্যার যোগফল 1 থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে n ইন্টু n+1/2। তো এখানে n+1 পর্যন্ত আছে, জাস্ট আমরা ধরে নিলাম যে 1 থেকে n পর্যন্ত একটা সংখ্যা আমরা বাদ দিলাম। একইভাবে দেখেন এইটা হবে হচ্ছে n পর্যন্ত, মানে হচ্ছে এটা একদম পিওরলি 1 থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল। সো ইনসাইড লুপ চলবে হচ্ছে একই n ইন্টু n+1/2 এতবার। এগেইন আপনারা এই সিরিজ বা সিকোয়েন্সে যদি ম্যাথ গুলো করে থাকেন, 1 থেকে n পর্যন্ত সকল স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে এই সূত্র দিয়ে আমরা বের করতে পারি, যে 1 যোগ 2 যোগ 3 যোগ এরকম করে ডট 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 n পর্যন্ত। সো এই সূত্রগুলো দিয়ে আমরা বের করতে পারি। সো দ্যাট মিনস আমাদের এই while লুপটা চলবে n ইন্টু n+1/2 এতবার। এই ভিতরের এগুলাও চলবে আপনার সেম n ইন্টু n+1/2 এতবার। এই j এর মান কমবেও অতবার, n ইন্টু n+1/2। অ্যান্ড ফাইনালি যদি এই লাইনটার কথা চিন্তা করেন, এইটা রান হবে হচ্ছে আপনার n বার। কারণ দেখেন এটা আপনার while লুপের বাইরে, কিন্তু সো এটা ততবারই রান হবে যতবার হচ্ছে আমাদের এই ফর লুপটা চলতেছে। সো ফর লুপটা চলতেছে n+1 বার, বাট n+1 তম বারে যায় তো আর ফর লুপের ভিতরের কোডটা এক্সিকিউট হবে না। তো ভিতরের কোডগুলো অ্যাকচুয়ালি এক্সিকিউট হবে টোটাল n বার। সো দ্যাট মিনস n সংখ্যক এলিমেন্টের জন্য আমার এই ইনসারশন সোর্ট অ্যালগোরিদমটা টোটাল এতবার চলতেছে, যে n+1 এটা হচ্ছে আমাদের প্রথম ফর লুপ, যোগ n এটা হচ্ছে সেকেন্ড লাইন, থার্ড লাইনও চলতেছে n বার, ফোর্থ লাইন আমার চলতেছে হচ্ছে n ইন্টু n+1/2। তো এরকম 3টা আছে। সো যোগ করলে হচ্ছে আমাদের এরকম হবে যে 3 ইন্টু n ইন্টু n+1/2। আমি একবারে লিখলাম, 3টাকে যোগ করলে তো 3 হবে, যোগ হচ্ছে আমাদের এই n। সো এই লাস্টের লাইনটা আর কি। এখন যদি আমরা সবগুলা যোগ করি, রেজাল্টটা কাইন্ড অফ এরকম হতে পারে যে 3n² প্লাস 3n/2, মানে আমরা এই যে ঘরটা ছিল এটাকে হচ্ছে এক্সপ্যান্ড করলাম আর কি একটু, প্লাস আমাদের n আছে 4টা, সো 4n+1 এরকম কিছু একটা হতে পারে আর কি। তো দেখেন আমাদের এই টোটাল যেই আহ, মানে এটাকে আমরা হচ্ছে এরকম একটা ফাংশন দিয়ে লিখতে পারি যে t অফ n। টি দিয়ে আমরা বোঝাচ্ছি হচ্ছে রানিং টাইম, ইনসারশন সোর্টের রানিং টাইম n ইনপুটের সাপেক্ষে। তো এটাতে বোঝাচ্ছে যদি n ইনপুট থাকে আমাদের টোটাল এতগুলা ইনস্ট্রাকশন বা আমাদের ইনস্ট্রাকশন গুলা এতবার রান হবে, 3n² যোগ 3n/2 প্লাস 4n+1। তো এটাকে আমরা বলতে পারি ইনসারশন সোর্টের রানিং টাইম তার ইনপুটের সাপেক্ষে। অ্যান্ড আমরা নর্মালি যেটা করি যে এই রানিং টাইমটা যখন আমরা এক্সপ্রেস করি, তখন হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে আমরা স্মলার টার্মগুলোকে বাদ দিয়ে দিই। যেমন হচ্ছে আমাদের এই পুরা ইকুয়েশনের মধ্যে আমাদের সবচেয়ে বড় টার্ম বা ভ্যারিয়েবলের সবচেয়ে বড় টার্ম হচ্ছে n²। সো এর জন্য আমরা যেটা করব যে এই যত স্মল টার্ম গুলো আছে, লাইক n এর পাওয়ার এই সর্বোচ্চ হচ্ছে 2, সো ছোট যা যা আছে সব আমরা বাদ দিয়ে দিতে পারি।
সো আমরা জাস্ট মেইন সবচেয়ে বড় টার্মটার প্রতি আমরা ইন্টারেস্টেড, যে সবচেয়ে বড় ইম্প্যাক্টটা কার। সো আমরা এখান থেকে যদি ছোট টার্মগুলা ভ্যারিয়েবলের বাদ দিয়ে দিই বা ইনপুট সাইজের ছোট ডিগ্রিগুলা বাদ দিয়ে দিই, আমরা পাবো হচ্ছে 3n² / 2। আর দেন হচ্ছে আমরা কনস্ট্যান্ট গুলাকে বাদ দিয়ে দিই, যে হচ্ছে আপনার 3, 2 এগুলাকে আমরা বাদ দিয়ে দিই, আমরা পিওর হচ্ছে জাস্ট n² রাখবো। তো এটা নিয়ে আমরা আরো ডিটেইল পরে পড়বো অ্যাসিম্পটোটিক নোটেশন পড়ার সময়, যে কেন আমরা এগুলাকে বাদ দিয়ে দিচ্ছি। বাট জাস্ট আপাতত এটুকু মনে রাখবেন যে আমরা যে রানিং টাইমটা কনস্ট্রাক্ট করলাম, সেখান থেকে আমরা আমাদের ইনপুট সাইজের সবচেয়ে বড় যেই ডিগ্রিটা আছে, লাইক এখানে আমাদের সর্বোচ্চ ডিগ্রি হচ্ছে 2n², আমরা বাকি ছোট 2 এর থেকে ছোট ডিগ্রির যা টার্ম গুলো আছে সব রিমুভ করে দিব। দেন হচ্ছে আমাদের সবচেয়ে বড় টার্মটার সাথে যদি কোনো কনস্ট্যান্ট থাকে সেটাকে রিমুভ করে দিব, ফাইনালি যেটা পাবো এটাকেই হচ্ছে আমরা আমাদের রানিং টাইম হিসেবে আপাতত ডিফাইন করব। তো আমরা বলতে পারি যে এটা হচ্ছে আমাদের রানিং টাইম n², এটাকে বলা হচ্ছে আপনার কোয়াড্রেটিক রানিং টাইম। স্কয়ার বা পাওয়ার 2 থাকলে সেটাকে আমরা বলি হচ্ছে কোয়াড্রেটিক রানিং টাইম। তো দ্যাট মিনস আপনার এই অ্যালগোরিদমটার রান করতে গেলে আপনি যদি ইনপুট সাইজ 10 হয়, মানে আপনি যদি 10টা এলিমেন্টকে সর্ট করতে চান, তাহলে আপনার এই ইনস্ট্রাকশন রান হবে অ্যাপ্রক্সিমেটলি 10² বা 100 বার। বাট আপনি যদি 20টাকে রান করতে চান, আপনার রানিং টাইম হবে অ্যাপ্রক্সিমেটলি 20² বা 400। সো এইভাবে আমরা ইনপুট সাইজের সাথে আমাদের রানিং টাইমের একটা তুলনা করতে পারি। লাইক এরকম একটা যদি আপনি গ্রাফ চিন্তা করেন, যে যেখানে আমরা এদিকে দিব হচ্ছে n এর মান, এদিকে দিব হচ্ছে আমাদের ইনস্ট্রাকশন টোটাল কতবার ইনস্ট্রাকশন রান হবে। তো যখন হচ্ছে আমাদের ইনপুটের মান 1, তখন আমাদের রানিং টাইম হচ্ছে 1। যখন আমাদের ইনপুটের সাইজ 2, তখন আমাদের রান করতে সময় লাগবে হচ্ছে মানে চারবার ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে হবে। ইনপুট সাইজ যখন 3, তখন আমাদের 5, 6, 7, 8, 9 9টা ইনস্ট্রাকশন রান করতে হবে। সো দেখতেই পারতেছেন আমাদের রানিং টাইম খুব তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে। So, আমাদের এই রানিং টাইমের গ্রাফটা হবে ইনপুটের সাথে আমাদের রানিং টাইমের গ্রাফটা হবে হচ্ছে এরকম কাইন্ড অফ। আর ফাইনালি আরেকটা জিনিস, যে আমাদের এই এইটুকু যে পার্ট, আমরা যে আপাতত যেটা করলাম, যে ইনপুট সাইজের সাথে হচ্ছে একটা রিলেশন আনলাম আমাদের রানিং টাইমের, যে ইনপুট সাইজ যত বাড়বে আমরা দেখলাম যে আমাদের ইনস্ট্রাকশন তত বেশি রান হবে। সো এটা অবভিয়াস। বাট আমরা যে একটু আগে এক্সাম্পলটা নিয়েছিলাম, এই যে অ্যারেটা নিয়েছিলাম, এই অ্যারেটা দেখেন একদম অপোজিটলি সর্টেড ছিল। মানে আমরা সর্ট করতে চাইছিলাম ছোট থেকে বড় পর্যন্ত, এবং আমরা অ্যারেটা নিছিলাম হচ্ছে একদম অপোজিট, বড় থেকে ছোট পর্যন্ত। সো আমরা যেটা করছি, যে আমরা একদম ওয়ার্স্ট কেসটা চিন্তা করছি, যে সবচেয়ে মানে ইনপুট স্টেটের সবচেয়ে ওয়ার্স্ট স্টেট কি হতে পারে সেটা চিন্তা করছি, এবং সবচেয়ে ওয়ার্স্ট স্টেট হতে পারে যা আমরা চাচ্ছি তার একদম অপোজিটটা। সো আমাদের এই রানিং টাইমটা মূলত হচ্ছে ওয়ার্স্ট কেস। তো এটা আমাদের ওয়ার্স্ট কেস রানিং টাইম। তাহলে বেস্ট কেস কি হতে পারে? অবভিয়াসলি যদি আমাদের ওয়ার্স্ট কেস হয় হচ্ছে উল্টাভাবে সাজানো থাকলে, আমাদের বেস্ট কেস হবে হচ্ছে যদি আমাদের যেভাবে সাজানো যাচ্ছে সেভাবে অলরেডি সাজানো থাকে তাইলে। তো দেখেন এখানে আমাদের অলরেডি বেস্ট কেস রানিং অ্যারেটা দেওয়া আছে, আমরা ছোট থেকে বড় আকারে সাজাতে যাচ্ছি। তো দেখেন সেটাই দেওয়া আছে। তো এটাকে যদি আমরা রান করতে চাই, দেখেন কি হবে। আহ, প্রথম 3টা লাইন আমাদের সেম থাকবে, এটা n+1 বার রান হবে, এটা n বার রান হবে, এইটা n বার রান হবে। বাট এইটা দেখেন কতবার রান হবে। সো এইটা রান হবে হচ্ছে আপনার যখন i এর মান 0, তো তখন এটা তো আপনার জাস্ট একবার চেক হবে। যখন i এর মান 2, দ্যাট মিনস আমরা এই 5 ভ্যারিয়েবল আছে হচ্ছে 5, তখন দেখেন এই জায়গায় বাধা পড়ে যাবে। কারণ যখন i এর মান 1, তখন j এর মান হবে 0, বাট অ্যারে 0তে যে এলিমেন্টটা আছে এটা কিন্তু আপনার এই এই এলিমেন্ট থেকে ছোট, বড় না। সো এটা রান হবে না। একইভাবে যখন i এর মান 2, j এর মান হবে হচ্ছে 1, দ্যাট মিনস 5, এবং এটার মান দেখেন অলরেডি ছোট, বড় না। এভাবে দেখেন প্রত্যেকটা ক্ষেত্রেই এই i এর মান যেখানে যাবে তার আগেরটার মান কিন্তু তার থেকে ছোট, বড় না। সো দ্যাট মিনস আমাদের ওয়াইল লুপ n বার রান হবে, বাট ভিতরের লুপগুলো একবারও রান হবে না। আর এই লাইনটা হচ্ছে সেম থাকবে, কারণ আমাদের কোনোবারই হচ্ছে এই ওয়াইল লুপের কন্ডিশনটা আমরা ট্রু হবে না। সো দ্যাট মিনস ভিতরের 2টা লুপ কখনোই রান হবে না, জাস্ট আমাদের n সংখ্যক বার চেক করে যাব।
সো দ্যাট মিনস এই ক্ষেত্রে আমাদের টোটাল রানিং টাইম হবে হচ্ছে n প্লাস n প্লাস n প্লাস n, দ্যাট মিনস হচ্ছে 4n। তো আমরা এরকম করে লিখতে পারি যে বেস্ট কেসের ক্ষেত্রে আমাদের রানিং টাইম হবে হচ্ছে t অফ n হবে হচ্ছে প্রথম লাইন রান হবে n বার, পরে দ্বিতীয় লাইন রান হবে n বার, ওয়াইল লুপটা আমরা চেক করব n বার, বাট ভিতরে দুইটা লাইন আর রান হবে না, আর লাস্টে হচ্ছে আমরা যে আপডেটটা করব n বার। সো দ্যাট মিনস হচ্ছে আমাদের 4n। সো এখানে আমাদের একটাই টার্ম আছে, n এর সর্বোচ্চ ডিগ্রি হচ্ছে 1, সো আমাদের বাদ দেওয়ার ছোট টার্ম বাদ দেওয়ার কিছু নেই, দেন আমরা হচ্ছে আমাদের এই কনস্ট্যান্ট যেটা আছে সেটাকেও আমরা বাদ দিয়ে দিব। তো n, সো আমরা বলতে পারি যে আমাদের ইনসারশন সোর্টের রানিং টাইম হচ্ছে n, এটাকে বলা হচ্ছে আপনার লিনিয়ার রানিং টাইম। আগেরটা ছিল হচ্ছে কোয়াড্রেটিক রানিং টাইম, এটাকে বলবো হচ্ছে আমরা লিনিয়ার রানিং টাইম। আর কারণ কি, কারণ হচ্ছে দেখেন এখন আমাদের রানিং টাইম হচ্ছে লিনিয়ার ভাবে বাড়বে, যেমন আমাদের n এর মানের সাথে আমাদের রানিং টাইম বা নাম্বার অফ টাইম দ্য ইনস্ট্রাকশনস উইল বি এক্সিকিউটেড, এটা হবে হচ্ছে যখন একটা ইনপুট তখন হচ্ছে আমাদের একবার এই সবগুলা হচ্ছে একবার ইয়ে হবে রান হবে, যখন আমাদের দুইটা ইনপুট তখন হচ্ছে আমাদের দুইবার হবে, যখন আমাদের তিনটা ইনপুট তখন আমাদের ইনস্ট্রাকশন গুলা তিনবার রান হবে। তো এরকম করে যদি প্লট করেন তো দেখবেন আপনার একটা লিনিয়ার লাইন পাচ্ছেন। তো এটা হচ্ছে আমাদের লিনিয়ার রানিং টাইম বলে, ও অফ এন আমরা পরে দেখবো ও নোটেশন গুলো, বাট আপাতত জাস্ট এইটুকু আমরা ধরে রাখি। আর আরেকটা জিনিস হচ্ছে যে এই রানিং টাইমটা হচ্ছে আপনার বেস্ট কেস রানিং টাইম, বেস্ট কেস টাইম। আর আরেকটা টাইপের রানিং টাইম আছে যেটাকে আমরা বলি হচ্ছে অ্যাভারেজ কেস রানিং টাইম, যেটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব একটু ডিটেল যখন আমরা শিখবো তখন, যে এটা আমরা ওয়ার্স্ট কেস দেখলাম, এটা হচ্ছে আমরা বেস্ট কেস দেখলাম, মাঝামাঝি কোনটা। সো এটা এটা হবে হচ্ছে আপনার কেস অ্যাভারেজ কেস রানিং টাইম। তো এটা নিয়ে আমরা এখনই আলোচনা করব না, ফিউচার লেকচার গুলাতে এটা নিয়ে আমরা ডিটেল আলোচনা করব। বাট মোস্ট অফেন আমরা হচ্ছে ওয়ার্স্ট কেস রানিং টাইমটাই সবচেয়ে বেশি প্রায়োরিটি দিই, কারণ ওয়ার্স্ট কেস রানিং টাইম দিলে আমরা একটা আপার বাউন্ড এস্টাবলিশ করতে পারি, যে আমরা বলতে পারি যে আমাদের অ্যালগোরিদম যাই করুক তাই করুক, এর থেকে খারাপ আর করবে না, সো আমরা একটা ইনফর্ম ডিসিশন নিতে পারি আর কি। বাট বেস্ট কেস রানিং টাইম কিন্তু সবসময় পসিবল হয় না। আমরা একটু আগে যেটা দেখলাম, বেস্ট কেস রানিং টাইম তখনই পসিবল যখন হচ্ছে আমাদের একটা অলরেডি সোর্টেড আছে, সো এটা এনশিওর করা সবসময় পসিবল না। এর থেকে হচ্ছে আমরা যদি ওয়ার্স্ট কেস রানিং টাইমটা রিপোর্ট করতে পারি, এটা আরো বেশি সুবিধা হয় এবং আমরা ম্যাক্সিমাম টাইম এই কাজটাই করে থাকি। আর আমরা আমাদের রানিং টাইম গুলা বের করতে গিয়ে দেখেন আমরা কিছু অনেক সিম্পল কিছু অ্যাজাম্পশন করেছি। যেমন আমাদের ফার্স্ট অ্যাজাম্পশন ছিল হচ্ছে যে আমাদের এই সবগুলা স্টেপ রান হওয়ার জন্য একটা কনস্ট্যান্ট অ্যামাউন্ট অফ বা সিমিলার অ্যামাউন্ট অফ টাইম লাগে, লাইক প্রত্যেকটা স্টেটমেন্টের জন্য আমরা টাইম ধরছি হচ্ছে সেম সেম বা 1 ইউনিট অফ টাইম, বাট আসলে কিন্তু এটা সত্যি না। এবং আমরা একটু আগে দেখলাম যে এই সিম্পল স্টেটমেন্টে কিন্তু প্রায় 3টা ইনস্ট্রাকশন বা 4টা ইনস্ট্রাকশন রান হচ্ছে কম্পেয়ার টু দ্য ফার্স্ট লাইন, যেখানে আমাদের কাইন্ড অফ 2টা ইনস্ট্রাকশন রান হচ্ছে, যে আমরা একটা অ্যারে অ্যাক্সেস করতেছি এবং সেটাকে অ্যাসাইন করতেছি, বাট স্টিল আমরা এই সবগুলাকে মোটামুটি সেম একটা কনস্ট্যান্ট টাইম ধরে নিছি। সো এটা আমাদের খুবই সিম্পলিফাইং একটা অ্যাজাম্পশন। আর দেন আমরা যেই কাজটা করছি সেটা হচ্ছে আমাদের যে টোটাল রানিং টাইমটা আমরা বের করেছিলাম, লাইক আমরা এই সিম্পলিফাইং অ্যাজাম্পশন করার পরেও যে আমরা টোটাল রানিং টাইমটা বের করলাম, এখান থেকে আমরা যেটা করছি যে লিডিং টার্মটাকে লিডিং টার্মটাকে রেখে বাকি টার্মগুলোকে আমরা বাদ দিয়ে দিছি। যেমন আমাদের এখানে লিডিং টার্ম ছিল হচ্ছে এন স্কোয়ার, সো এটাকে আমরা বলি হচ্ছে লিডিং টার্ম, মানে আমাদের ভ্যারিয়েবলের সবচেয়ে বড় ডিগ্রি যেটা। সো আমরা লিডিং টার্মটাকে রেখে বাকি সবগুলাকে হচ্ছে বাদ দিয়ে দিছি, সো আমরা এরকম একটা রেজাল্ট পাইছি। দেন আমরা যেটা করছি এই লিডিং টার্মের কনস্ট্যান্ট গুলাকেও আবার বাদ দিয়ে দিছি। বাদ দেওয়ার পর ফাইনালি আমরা যে ভ্যালুটা পাইছি এইটাতে হচ্ছে আমরা ইন্টারেস্টেড, এন স্কোয়ার। এটাকে বলা হচ্ছে আমার অর্ডার অফ গ্রোথ, টার্মটাকে বলা হচ্ছে এটাকে অর্ডার অফ গ্রোথ। কিসের গ্রোথ? রানিং টাইমের গ্রোথ। কিসের সাপেক্ষে? আমাদের ইনপুট সাইজের সাপেক্ষে, যেটা আমরা ভিজুয়ালাইজ করে এখানে একটু আগে দেখলাম যে আমাদের এই ডান পাশের গ্রাফটাতে এখানে এটা হচ্ছে আমাদের এই অর্ডার অফ গ্রোথের একটা ভিজুয়ালাইজেশন, যে আমাদের ইনপুটের সাইজ এন বাড়ার সাথে সাথে আমাদের
রানিং টাইম, আমরা রানিং টাইমকে ডিফাইন করছিলাম যে নাম্বার অফ ইনস্ট্রাকশন ইট টেক্স টু সর্ট অর সলভ এনি কম্পিউটেশনাল প্রবলেম উইথ এন নাম্বার অফ ইনপুটস। আমরা এন ইনপুটের সাপেক্ষে কতগুলা স্টেপ বা ইনস্ট্রাকশন আমাদের এক্সিকিউট করা লাগতেছে আমাদের যে কোনো প্রবলেম সলভ করার জন্য, এটাকে আমরা ডিফাইন করছিলাম রানিং টাইম হিসেবে। সো আমাদের অর্ডার অফ গ্রোথ হচ্ছে ইনপুট বাড়ার সাথে সাথে আমাদের এই কতগুলা করে আপনার ইনস্ট্রাকশন এক্সিকিউট করা লাগবে। সো এই লেকচারে আমরা অনেকগুলা কনসেপ্ট সম্পর্কে শিখলাম। আমাদের লেকচারটা খুবই ইন্ট্রোডাক্টরি ছিল অ্যালগরিদম অ্যানালাইসিস নিয়ে। আমরা কিছু টার্ম দেখলাম, যে অর্ডার অফ গ্রোথ, দেন হচ্ছে যে কোনো একটা ইকুয়েশন থেকে আমরা লিডিং টার্মটাকে এক্সট্রাক্ট করা শিখলাম। দেন আমরা আমাদের ইনপুট সাইজের ওয়ার্স্ট কেস কিভাবে বের করতে হয়, দেন হচ্ছে বেস্ট কেস কিভাবে বের করতে হয়। দ্যাট মিনস সেম নাম্বার অফ ইনপুট থাকলেও আমাদের ইনপুটের স্টেটের উপর ভিত্তি করে আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট কেস হতে পারে। কিছু হতে পারে ওয়ার্স্ট কেস, কিছু হতে পারে বেস্ট কেস, আর একটা আমরা বলছি হচ্ছে অ্যাভারেজ কেস, যে হচ্ছে আমাদের মাঝামাঝি, মানে খুব ভালোও না খুব খারাপও না, এরকম একটা সিচুয়েশন হতে পারে। দেন আমরা দেখলাম যে আমাদের মেইনলি হচ্ছে আমরা আমাদের রানিং টাইমটাকে ডিফাইন করতেছি হচ্ছে ইনপুট সাইজের সাপেক্ষে। মানে হচ্ছে রানিং টাইম বলতে আমরা বোঝাচ্ছি আমাদের পুরো অ্যালগোরিদমে, লাইক এই ইনস্ট্রাকশন সোর্টে যে আমাদের পুরো অ্যালগোরিদমে যতগুলো লাইন ছিল প্রত্যেকটাকে আমরা একটা ইনস্ট্রাকশন হিসেবে ধরতেছি, প্রত্যেকটা লাইনকে একটা বা স্টেটমেন্টকে একটা ইনস্ট্রাকশন হিসেবে ধরতেছি। এবং রানিং টাইম বলতে আমরা বুঝাতে চাচ্ছি যে আমাদের এই অ্যালগোরিদমটা শেষ করতে এই ইনস্ট্রাকশন গুলো কতবার রান করা লাগবে। অ্যান্ড অবভিয়াসলি এটা ডিপেন্ড করবে হচ্ছে আমাদের ইনপুট সাইজের উপর, কারণ আমাদের পাঁচটা এলিমেন্ট থাকলে যতগুলো ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে হবে, 10টা থাকলে তার থেকে বেশি, 20টা থাকলে তার থেকে বেশি। সো এটা ডিপেন্ড করবে ইনপুট সাইজের উপর। সো আমাদের রানিং টাইমটাকে কানেক্ট করতেছি হচ্ছে ইনপুট সাইজের সাপেক্ষে। আর ইনপুট সাইজই যে ম্যাটার করে তাও না, স্টেটটাও ম্যাটার করে। যে আমরা দেখলাম যদি sorting এর ক্ষেত্রে যেটা দেখলাম, যদি ইনপুট গুলা অলরেডি sorted থাকে তাহলে আমাদের সময় কম লাগতেছে, sorted না থাকলে, অপোজিটলি sorted থাকলে সবচেয়ে বেশি লাগতেছে। সো রানিং টাইমের সাথে যে শুধু ইনপুট সাইজে রিলেটেড তাও না, ইনপুট স্টেটটাও রিলেটেড। তো এই ছিল আমাদের ইন্ট্রোডাকশন টু অ্যালগোরিদম অ্যানালাইসিস। নেক্সট লেকচার গুলোতে আমরা আরো ডিটেইলে, আরো স্পেসিফিক কিছু অ্যালগোরিদমকে আমরা আরো ডিটেইল ভাবে অ্যানালাইসিস করব। তারপর আমরা এই যে অর্ডার অফ গ্রোথ গুলো দেখলাম সেটাকে ফর্মাল ভাবে ডিফাইন করব, কিছু অ্যাসিম্পটোটিক নোটেশন দেখব। সো স্টে টিউনড।